নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন প্রত্যেক মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে ৬টার সময় আমরা স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান নিয়ে হাজির হই। স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানের আজকেও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে এবং অ্যাজমা আমাদের জীবনে যাদের যাদের সমস্যায় যারা ভুগছেন তাদের প্রত্যেকের জীবনে কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বা অ্যাজমা অ্যাটাক হলে সেই পরিস্থিতিতে কিভাবে বেরিয়ে আসা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন শহর কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডক্টর তানভীর রেজা। নমস্কার স্যার, আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। নমস্কার বাবু। স্যার, প্রথমেই একদম আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডে উপলক্ষে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? প্রথমেই বলতে চাই, টু ইনহেল অর নট টু ইনহেল, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আর এটা হচ্ছে ইন রিলেশন টু ইনহেলার্স। প্র্যাকটিক্যালি দেখা গেছে যাদের ইনহেলার নেয়ার কথা তারা নিচ্ছে না, যাদের নেয়ার কথা নয় তারা নিচ্ছে। সো আশা করি নেক্সট 10-15 মিনিটে যে ভুলভাল জিনিসগুলো আমরা হচ্ছে অথবা করছে সেগুলো একটু রেকটিফাই করতে পারি। একদম একদম। স্যার, প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা থাকবে যে হঠাৎ করে ধরুন শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, বা শ্বাসকষ্টের সমস্যাটা যেটা হচ্ছে সেটা অ্যাজমা কিনা আমরা বুঝবো কি? আসমা ডায়াগনোসিসের জন্য 2-3টে জিনিস দরকার। প্রথম হচ্ছে গল্প, which is very surprising. গল্পটা কি? স্টোরি। কার স্টোরি? পেশেন্টের স্টোরি। কি গল্প? কবে থেকে আরম্ভ হয়েছে, কি হয়, কতক্ষণ থাকে, কেন হয়, কিভাবে কমে, হ্যানা ত্যানা। এটাতে তুমি হাসলে তো। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের ডায়াগনোসিসের মেইন একটা ফালক্রাম এখানে। এই গল্পটা যদি প্রথমবার হয় আমরা ইউজুয়ালি বলতে পারি না যে এটা অ্যাসমা, কিন্তু অ্যাসমা যা হয় বারবার হয়, সিজনাল হতে পারে, সারা বছর থাকতে পারে, কিছু একটা স্পেসিফিক ট্রিগার ফ্যাক্টর থাকে। সেটা কি? দ্যাট ফর এক্সাম্পল ধুলো ফেস করলাম, হঠাৎ করে নিঃশ্বাসে কষ্ট আরম্ভ হলো, অথবা কিছু একটা আর একটা পারফিউম ফেস করলাম, অথবা অনেকে কিছু খাওয়া দাওয়া করলে গলাটা বন্ধ হয়ে যায়, সাঁই সাঁই করতে আরম্ভ করে। তো এই হচ্ছে তোমার হিস্ট্রিতে কবে থেকে হচ্ছে, প্রথমবার কি হয়েছিল, বাচ্চা বেলায় ছিল কিনা, ফ্যামিলিতে কারো আছে কিনা, কি করলে কমে। ফর এক্সাম্পল অনেকেই শুধু ইনহেলার নিলে কমে, অনেকেই অক্সিজেন নিলে কমে, অনেকে কিছু না করলেও কমে যায়। তো প্রথম ফালক্রাম হলো তোমার হিস্ট্রি। সেকেন্ড হলো আমাদের ফিজিক্যালি এক্সামিন করা। তো বুকের সাথে বসিয়ে দেখি আমরা সাই সাই করছি কিনা, চেস্ট ক্লিয়ার আছে কিনা, অন্য কোনো কারণ আছে কিনা ফর হার নিঃশ্বাসে কষ্ট। থার্ড হচ্ছে এন্ড ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে টেস্ট। টেস্টের মধ্যে যে জিনিসটা সবচেয়ে ভাইটাল হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট অথবা লাং ফাংশন টেস্ট অথবা ফুসফুসের পরীক্ষা। সেখানে আমরা ক্যাটেগরিক্যালি যদি টেস্টটা abnormal হয় বলতে পারবো যে হ্যাঁ পেশেন্টের অ্যাসমা আছে। কিন্তু যদি নর্মাল হয় তাহলে আমি বলতে পারি না দ্যাট অ্যাসমা নেই। এটা তো একই কথা হলো পেশেন্টের ব্লাড প্রেশার আছে, কিন্তু কোনো কারণে যখন আমি টেস্ট করছি, ওষুধের জন্য হতে পারে, রিল্যাক্স করেছে হতে পারে, প্রেশারটা নর্মাল, তার মানে এটা হলো না দ্যাট পেশেন্টের ব্লাড প্রেশার নেই। সো মাঝে সাঝে আমাদের ফুসফুসের পরীক্ষাটা আবার রিপিট করতে হয়। সেটা যদি বারবার যদি নর্মাল বেরোয় তাহলে অন্য পদ্ধতি আছে ডায়াগনোসিসের জন্য। কিন্তু যদি একটা পরীক্ষা আমায় জিজ্ঞেস করো কি করব অ্যাসমা ডায়াগনোসিস করার জন্য, আমাকে বলতে হবে দ্যাট সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে ফুসফুসের পরীক্ষা, লাং ফাংশন টেস্ট অর পালমোনারি ফাংশন টেস্ট। স্যার, এবার যে প্রশ্ন দুটো করবো, মানে অডিয়েন্স প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে রাতের বেলাতে অ্যাজমার সমস্যা বেশি হয় কেন, আর ঠান্ডা লাগলে কি সবারই অ্যাজমা হতে পারে? রাত্রেবেলা হয় কেন? 2-3টে কারণ। একটা হচ্ছে আমাদের যে ব্রঙ্কিয়াল ফাংশন থাকে, ব্রঙ্কিয়াল ফাংশনটা কি, যত জোরে নিঃশ্বাস নিতে পারি অথবা স্প্যাজম যখন হয় তখন আমাদের অ্যাসমা হয়। সেই যে টোনটা সেটা রাত্রেবেলা টোনটা বেড়ে যায়, অ্যাজ ইন আমাদের অ্যাসমা হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। সেটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাসমা বেড়ে যায় যদি আমাদের রিফ্লাক্স হয়, অ্যাসিড রিফ্লাক্স, এন্ড সেটা কখন বেশি হয়? যখন আমরা শুয়ে থাকি, ঠিক আছে, রাত্রেবেলা। থার্ড হয় পোস্ট নেজাল ড্রিপ। পোস্ট নেজাল ড্রিপ কি, নাক আর সাইনাসে অসুবিধা হচ্ছে, গলার পেছনে যাচ্ছে, গলা ফুসফুস করছে, কাশছি, কাশতে কাশতে আমার স্পাজম হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর শেষ হচ্ছে দ্যাট
কমনেস্ট ট্রিগার ফ্যাক্টর আমাদের অ্যাজমার হচ্ছে হাউস ডাস্ট মাইট। সেটা কি জিনিস? সেটা ছোট্ট ছোট্ট জিনিস আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কোথায় থাকে বলতো? বালিশের মধ্যে, তুলোর মধ্যে, ম্যাট্রেসের মধ্যে। আচ্ছা, আর যখন আমরা ঘুমোচ্ছি নাক ঠেকিয়ে কোথায় রাখি আমরা? বালিশের মধ্যে। বালিশে। হুম। তো সেখান থেকে নাকে ঢোকে, সিক্রেশনস বাড়ায়, লাংসের দিকে যায়, সেখানে স্পাজম করে, আর অ্যাসমাটা অথবা নিঃশ্বাসের কষ্টটা অথবা হাঁপানিটা অথবা টানটা বেড়ে যায়। তো রাত্রেবেলা হওয়ার অনেকগুলো কারণ আছে। একদম। দ্বিতীয় আচ্ছা প্রশ্নটা কি স্যার, ছিল? হ্যাঁ, আর একটা যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে শীতকালে কি অ্যাজমা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? শীতকালে যা হয় হচ্ছে, স্পেশালি বিদেশে হচ্ছে, যেহেতু আমরা সবাই ভিতরে বন্ধ জায়গায় থাকি, দরজা জানলা বন্ধ করে, এয়ার সার্কুলেশন কম হয়। একজন যদি কারো যদি হাঁচি কাশি হয়, মানে এটা হলো একটা ভাইরাল ফিভার, বাকিদের লেগে যায়। সামারে কি হয়, দরজা জানলা সব খোলা আছে, যদি আমার হ্যাঁ, যদি ভাইরাল ইনফেকশন হয় ওটা বাইরে বেরিয়ে গেল, আমি বেঁচে গেলাম। ফর এক্সাম্পল আমার একদম। অ্যাসমা আছে, আমার সঙ্গে যারা আছে বাড়িতে তাদের অ্যাসমা নেই, ওদের যদি সর্দি কাশি হয় সামারে, আমার সর্দি কাশি হওয়ার চান্সটা কম, উইন্টারে বেশি। সেটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বন্ধ ঘরের মধ্যে ডাস্টটা সার্কুলেট করে, হাউস ডাস্ট মাইট বলো, অথবা তুমি রান্নার ধুলো বলো, অথবা হ্যাঁ, পারফিউম বলো, যা ইচ্ছে বলো, যদি একটা বন্ধ ঘর থাকে সেখানে আমাদের চান্সটা অনেক বেশি হয়ে যায় দ্যাট ওই যে ডাস্টের কনসেন্ট্রেশন অথবা অ্যালার্জেনের কনসেন্ট্রেশন সেটা বেড়ে যায়। তাই জন্য আমাদের একটা টেন্ডেন্সি বেড়ে যায় উইন্টারে হওয়ার, অ্যাসমা হওয়ার। আচ্ছা। স্যার, একজন প্রশ্ন করেছেন তাকে অনেক বছর ধরে ইনহেলার নিতে হচ্ছে, ইনহেলার ছাড়া কি কোনোভাবে অ্যাজমাটাকে কন্ট্রোলে রাখা পসিবল? প্রথম কথা হচ্ছে ইনহেলার ছাড়া আমি অ্যাসমা ট্রিট করার চেষ্টা করবো কেন? একটা ওষুধ যেটা এত সেফ, এত ইফেক্টিভ, এত কোনো সাইড এফেক্ট নেই, সেটা আমি বোকার মতো নেবো না কেন? প্রথম কথার উত্তর দেওয়া হয়। অনেকের তো এটা ধারণা থাকে যে ইনহেলারের মারাত্মক সাইড এফেক্ট, সেটা নিয়ে অনেকে বলেন। সেটাই তো বলছি, এত মিনিমাম কোনো সাইড এফেক্ট নেই। হুম। আমি, হ্যাঁ দেখতে পাচ্ছ, হ্যাঁ, হ্যাঁ, একদম এই একদম। ওষুধে কোনো সাইড এফেক্ট নেই, যেখানে পৌঁছবার কথা সেখানে পৌঁছে দিচ্ছে, তাহলে আমি নেবো না কেন? যদি আমি আজকে চোখে ইনফেকশন হয় আমি চোখের ড্রপ নেবো, হ্যাঁ কি না? একদম। যদি হুম। কেটে যায় অথবা অ্যালার্জি হয় মলম দেবো। ঠিক আছে, হ্যাঁ, তো সিমিলারলি ইনহেলার না নেওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 30-40 একদম। বছর আগে যখন আমরা এই প্রথম প্রথম ইনহেলার বার করেছিলাম, তখন যদি এই প্রশ্নটা করতে, আমি উত্তর দিতাম, এত বছর ধরে ধৈর্য ধরে বুঝিয়েছি, আর আমি বোঝাবো না। একদম, দর্শকদের উদ্দেশ্যে স্যার বারবার করে বলছেন বা আমিও বলে দিচ্ছি আপনাদেরকে, ইনহেলার নিয়ে কোনো রকম ভুল ধারণা রাখবেন না। আপনার যদি ইনহেলারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইনহেলার নেবেন। আর শ্বাসযন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা হলে বা শ্বাসের কষ্ট হলে বা এই ধরনের কোনো সমস্যা হলে, অ্যাজমা বা হাঁপানির টান থাকলে অবশ্যই আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া আক্সলিপিয়ার নাম্বারে আপনারা কল করতে পারেন। টিম আক্সলিপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। স্যার, এবার দর্শকদের তরফ থেকে যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করছেন যে এক্সারসাইজ করলে কি অ্যাজমা বেড়ে যায় বা অ্যাজমা কমে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? একটা 5% চান্স আছে যে তোমার এক্সারসাইজ আরম্ভ করার পর যদি নিঃশ্বাসে কষ্ট বাড়ে, ইউ মাইট হ্যাভ সামথিং কল এক্সারসাইজ ইনডিউসড অ্যাসমা। সেটা কিন্তু আচ্ছা। রেয়ার। 95% পপুলেশন এক্সারসাইজের জন্য অ্যাসমা বাড়ে না। আর আমাদের মেইন বক্তব্য হচ্ছে দ্যাট আমার যদি অ্যাসমা থাকে আমি ম্যাক্সিমাম ফিট থাকবো, ফিটনেস শিডিউল আমার একই থাকবে। আমার যদি কোনো অসুবিধা হচ্ছে এক্সারসাইজ করতে, অথবা এক্সারসাইজের পর ডাক্তারকে দেখিয়ে ওষুধপত্র নিয়ে তারপরও এক্সারসাইজ করব, এক্সারসাইজটা বন্ধ করব না। হুম। আচ্ছা স্যার, ছোটবেলায় যাদের অ্যাজমা রয়েছে বড় হওয়ার সঙ্গে সঙ্গে কি তাদের অ্যাজমাটা সেরে যায়? সঙ্গে সঙ্গে সারে না। প্রবলেমটা হচ্ছে দ্যাট এটা বলা ভীষণ মুশকিল কাদের সেরে যাবে আর কাদের থেকে যাবে। এখন অব্দি আমরা এই কোনো একটা যে থাকে না। একদম। আচ্ছা স্যার, খাবারের সঙ্গে অ্যাজমার কি সম্পর্ক রয়েছে?
মানে কোন কোন খাবার খেলে অ্যাজমা বেড়ে যাওয়ার খাবারে ভীষণ একটা কমন কোয়েশ্চেন, সবাইকে একই উত্তর দিই, না না না, নেই 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 নেই। ভীষণ আনকমন। ফুড অ্যালার্জির জন্য অ্যাসমা হয়, ইজ নট কমন অ্যাট অল। বাচ্চাদের ফর এক্সাম্পল আইসক্রিম খেতে বারণ করে, কোল্ড ড্রিঙ্কস খেতে বারণ করে। বাচ্চারা আমার ভীষণ ভালোবাসে, বিকজ একবার চিকিৎসা আরম্ভ করে মা বাবাদের চ্যালেঞ্জ দিই, আপনার আইসক্রিম খাওয়ান, যদি আইসক্রিমের জন্য বাচ্চার যদি বাড়াবাড়ি হয়, ওষুধ পয়সা আমি দেবো, আর যদি দিতে হয়নি। একদমই তাই। দর্শকদের উদ্দেশ্যে এটা বলে দিই যে স্যার কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে বলে দিলেন যে খাবারের সঙ্গে অ্যাজমার কিন্তু ডিরেক্ট কোনো সম্পর্ক নেই, তাই খাবার ইউজুয়ালি হয় না, ভয় রাখবেন না। আনইউজুয়ালি রেয়ারলি হতে পারে, কমনলি হয় না। আচ্ছা, হ্যাঁ, তো তারপরেও যদি আপনার কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, ওভার দ্য কাউন্টার কোনো রকম মেডিসিন নেবেন না। আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য টিম আক্সিলেপিয়া স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেটাতে আপনারা কল করতে পারেন, টেক্সট করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, হঠাৎ করে অ্যাজমা অ্যাটাক, ওই মুহূর্তে পেশেন্ট কি করবে? সেই মুহূর্তে যদি আপনার ডাক্তার ইউজুয়ালি আপনাকে বুঝিয়ে দেওয়া উচিত দ্যাট হঠাৎ করে বাড়াবাড়ি হলে কি হয়। আর আমরা ইউজুয়ালি যা বোঝাই হচ্ছে যে ইনহেলারটা দিয়েছি, সেই ইনহেলারটা আপনি এমার্জেন্সি বেসিসে এক্সট্রা পাফ নিতে পারেন, 2টো পাফ নিতে পারেন, 4টে পাফ নিতে পারেন, 2টো 4টে 5টা 6টা পাফের পর যদি কমছে না, তাহলে এমার্জেন্সি বেসিসে সবচেয়ে কাছে হাসপাতালের এমার্জেন্সি গিয়ে নিজেকে দেখান। বিকজ বাড়িতে থাকা এই আশায় দ্যাট কমে যাবে, ওটা ভীষণ রিস্কি হতে পারে। পরে হতে পারে এত বাড়াবাড়ি হয়ে গেছে দ্যাট আমাকে আইসিইউ তে ভর্তি করতে হচ্ছে, ভেন্টিলেটর দিতে হচ্ছে। সেগুলো সব আটকাতে পারি যদি এই ভীষণ সিম্পল জিনিসটা ফলো করি, দ্যাট যদি আমার বাড়াবাড়ি হচ্ছে, আমি এক্সট্রা 2-3টে 4টে পাফ নিলাম, 2-3টে 4টে পাফে যদি কমে গেল, গুড। যদি না কমে তাহলে ইদা আপনার নিজের ডাক্তারের কাছে যান, অথবা যদি ভীষণ বাড়াবাড়ি হচ্ছে, এমার্জেন্সি বেসিসে নিয়ারেস্ট হাসপাতাল স্ট্রোক নার্সিং হোমে গিয়ে নিজেকে দেখান। আচ্ছা, স্যার, অনুষ্ঠানের শেষে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি টিপস থাকবে? টিপস প্রথমেই বলে দিয়েছি, টু ইনহেল অর নট টু ইনহেল, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। মেক শিওর দ্যাট আপনি এই যে দুটো যে ক্যাটাগরি, যেখানে আপনার ইনহেলের দরকার নেই কিন্তু নিচ্ছেন, অথবা দরকার আছে কিন্তু নিচ্ছেন না, সেটা যদি রেকটিফাই যদি করা যেতে পারে, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। বাহ, এটা খুব সুন্দর কথা বললেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে স্যার আমাদের সকলের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন এবং কাদের ক্ষেত্রে কোন বিষয়গুলো মানতে হবে সেগুলো নিয়েও আলোচনা হলো। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের শ্বাসের সমস্যা থাকে বা এই অ্যাজমার প্রবলেম হয়ে থাকে, অবশ্যই আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে পারেন। তার জন্য টিম আক্সিলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের এপিসোডে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার। থ্যাংক ইউ।